তো যাওয়ার সময় পিছন থেকে ইটা মারছে, আমি মাকেও বলি নাই আর বাবারও বলি নাই, বলছে কোন শালারে। আমাদের সময় এখানে এখনকার ছেলেরা অনেক ভালো, আমাদের সময় ছেলেরা ক্লাসের টিচারের ম্যাডামের সাথে প্রেম করতে চাইতো। তো দুই ছোট ছোট বাচ্চা স্কুল থেকে বের হয়ে একজন আরেকজনের বলতেছে, দোস্ত ক্লাসের ম্যাডামের সাথে প্রেম করা বহুত কঠিন কাজ। তো বললো কেন? এক সপ্তাহ কষ্ট করে ম্যাডামের জন্য একটা প্রেমপত্র লিখছি, ম্যাডাম ওটারও হোমওয়ার্ক মনে করে বানান ঠিক করে দিছে। তো আমাদের সময়ে আর এখনো অনেকের হাত পরীক্ষা করলে দেখবেন হাতের মধ্যে হাত কেটে তার প্রেমিকার নাম লেখা আছে, এখনো অনেকেরই আছে। আপনি এখানে চেক করলে পাবেন, অনেকেরই আছে। তা আমাদের সময় এই হাত কেটে প্রেমিকার নাম লেখাটা একটা ফ্যাশন ছিল। তা আমার এক বন্ধু একদিন হাত কেটে তার প্রেমিকার নাম লিখে খুব কান্নাকাটি করতেছে। তো কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কিরে দোস্ত খুব জ্বলতেছে নাকি? বললো না রে দোস্ত, নামের বানানটা ভুল করে ফেলাইছি। আমাদের সময় ক্লাসে একটা ছেলে ছিল, তার নাম ছিল পল্টু। তো স্যার একটা তারা বলছে, পল্টু দাঁড়াইছে, বলছে তোরা ভাই বোন কয়জন? তো দাঁড়িয়ে বলছে, স্যার আমরা ভাই বোন 35 জন। তো স্যার বলতেছে, সি তোদের বাড়িতে পরিবার পরিকল্পনার কোনো ডাক্তার যায় না? বললো স্যার একবার আসছিল, কিন্তু প্রাইমারি স্কুল মনে করে চলে গেছে। আমাদের দেশে বর্তমানে যে পরিমাণ জনসংখ্যা বাড়ছে, তার 50% জনসংখ্যা বাড়ছে একটা কথার উপর ভিত্তি করে, শুধু একটা কথার উপর, বিশ্বাস করো কিচ্ছু হবে না। আমি আরেকটু জোরে তালি আশা করবো সবাই প্লিজ। তো ছেলেরা বাচ্চারা মাঝে মধ্যে বাবা মাদেরকে খুব কঠিন প্রশ্নের সম্মুখীন করে ফেলে। যেমন এক ছেলে তার বাবারে প্রশ্ন করতেছে, বলছে বাবা হনুমানের পেছনে লাল, জোনাকির পেছনে আলো, বলে বাবা আমাদেরটা কেন কালো? আরেক ছেলে একদিন এক ছেলে তার বাবারে বলতেছে, এক মহিলা প্রেগনেন্ট মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তো বাচ্চা ছেলে বাবারে বলতেছে, আব্বা মহিলাটার পেট ফোলা কেন? বাবা মহা সমস্যা পড়ে গেছে। এই ছেলে খুবই বান্দর হবে বড় হইলে, নিশ্চিত। বলতে তুই সব জানোস? আব্বা বিশ্বাস কর আমি কিচ্ছু জানি না। কয় না তুই জানোস? না বাবা কিচ্ছু জানি না। তখন বাবা বলতেছে, ওর পেটের মধ্যে মনে হয় পানি জমছে। আল্লাহ কি বলো আব্বা, তাহলে পেটের ফোলা মরে দেবো না? এই ধরনের প্রশ্ন। তা আমার ক্লাসে একবার টিচারকে আমি প্রশ্ন করছিলাম, আপনারা একটু বলতে পারবেন ব্যাম্বো বানান করতেও কয়টা লাগে? ব্যাম্বো বানান করতেও কয়টা লাগে? আমি স্যারের প্রশ্ন করছিলাম, স্যার ব্যাম্বো বানান করতেও কয়টা লাগে? স্যার বলছিল, স্যার নিজেও কিন্তু খুব কনফিউজড। তখন স্যার উত্তর দিচ্ছে, একটা দিলেও হয় আবার দুটো দিলেও হয়, একটা দিলে চিকন বাঁশ, দুইটা দিলে মোটা বাঁশ। তো আমাদের বর্তমান সময়ে আমাদের যে প্রবলেমগুলো আমরা ফেস করি, সবচেয়ে বড় দুইটা প্রবলেম, একটা হচ্ছে আমরা সবাই এখন একটা রোগে আক্রান্ত, সেটা হচ্ছে সেলফি রোগে, নাকি? ছেলেদের চেয়ে মেয়েরা একটু বেশি না, একটু বেশি। তো এক মোটা মহিলা 10তলা বিল্ডিং এর ছাদের উপর দাঁড়িয়ে সেলফি তুলতেছে। হঠাৎ করে মহিলাটা 10তলা বিল্ডিং এর থেকে নিচে পড়ে গেছে। সোজা নিচে পড়ে গেছে। হসপিটালে নিয়ে যাওয়া হইলো। টানা 3 দিন পর তার জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পর মহিলাটা হাজবেন্ডের বলতেছে, যাক এই যাত্রায় মনে হয় আমি বাইসা গেছি। তো হাজবেন্ড বলতেছে, তুমি না হয় বাইসা গেছো, কিন্তু তুমি যে 3 বেটার গায়ের উপর পড়ছে একটাও বাইসা নাই। আমাদের পরবর্তী যে সমস্যাটা, সেটা হচ্ছে বাড়িতে আমরা সবাই বেশি হিন্দি সিরিয়ালে বেশি অভ্যস্ত হয়ে গেছি, নাকি? তো এক ভাই হিন্দি সিরিয়ালের উপর খুব বিরক্ত। তো ওই বাড়িতে রাতের বেলা একটা চোর ঢুকে ওই বাড়ির টেলিভিশনটা লয় দিছে দৌড়। তো পিছন ওই বাড়ির লোকটাও দৌড়াচ্ছে। কিছু দূর দৌড়ানোর পর চোর চিন্তা করতেছে, এত ভারী টেলিভিশন নিয়ে আমি বেশি দূর দৌড়াইতে পারবো না, বেটার হয় রেখে যাই। তো সে টেলিভিশনটা রাখি বলতেছে, ভাই আপনার টেলিভিশন আমি নিতাম না, আপনার টেলিভিশন আপনি লয়ে যান। না আপনি টেলিভিশন লয়ে যান, কোনো সমস্যা নাই। তাইলে আমার এত তো দৌড়াইছেন কিলে? ওই যে রিমোট দিবেন। আচ্ছা, এইখানে নোয়াখালীর কোন লোকজন আছে? একটু হাত তুলবেন।
এটা থাকবেই, এটা থাকবেই, এটা থাকবেই, এর কোনো সমস্যা না। আচ্ছা, আমি নোয়াখালীর কথাটা এই কারণে বলছি, এক সময় চট্টগ্রামের কবি এবং নোয়াখালীর কবির মধ্যে কবিতা নিয়ে লড়াই হতো, কবিতার লড়াই হতো। তো লড়াইটা একবার আমি একটু বলছি। প্রথমে এসে মঞ্চে এসে নোয়াখালীর কবি কবিতা বলছে। কবিতাটা হচ্ছে, আন্ডার ছোড় নদী চলে আয় বায়, বৈশাখ মাসে হেতের আড়োহানি থায়, হারয় যায় গরু হারয় গায়, দুইদার উষাতার হুক যুগ নাই। এই শুনে এবার চট্টগ্রামের কবি আসছে, চট্টগ্রামের কবি এসে সেও কবিতা বলবে। তো সে বলছে, আম পাতা জোড়া জোড়া, মাইজম দে সাবুক সজ্জম দে গুড়া, ওরে নোয়াখাইলা সরে দাঁড়া, আসছে আমার সিটিঙ্গে গুড়া। সিটিঙ্গে গুড়া খেপছে, নোয়াখাইলা কবি বাঁচছে। তো আরেকটা বিষয়, আমরা আমাদের বিশেষ করে আমাদের প্রিয় কবি, এখানে আমি কবিতা আবৃত্তি শুনছিলাম একটু আগে, বিদ্রোহী একটা কবিতা আছে আমাদের খুব প্রিয় কবিতা। তো কোনো কারণে কাজী নজরুল যদি নোয়াখালীতে জন্মগ্রহণ করতো, তাহলে এই কবিতাটা নোয়াখালী ভাষায় লিখতো, তাহলে কিরকম হইতো কবিতাটা? কবীর কও খাড়ার শির, মাথা লয় করতাম না খাড়া শির, ওই মাথার ঠেলা আছে। কবীর কও হুরা দুনিয়ার আসমান শ্রী, সাম সুরুজ তারা ব্যাগি ছড়াই বড়াই, গুলোক সুলোক ব্যাগি হারি, আল্লাহর আরশ খোড়াগরি, উড়ে আসে আর মাগরে মা কি হুলুস্থুল কারবার, আর লাল ভগবান জলে বড্ড শক্ত খাড়া শির। কবীর আয় সারা জীবন খাড়া, তোরা নয় আসি, আয় তুফান আয় খাড়া, আর সামনে দিয়ে দিন ফেলে বেগিন ঠ্যাঙ্গা তলে হিসি হালাই, আয় নাচের হাগল হরদম বল, আয় আতালে নাচি, আয় আস্তা আবুল, আয় কুত্তা আয় বিলাই আয় অন্দুর, আয় হেয়ারি করে জিয়ান আর মন চায়, আয় শত্রুরে বাড়ির দাওয়াত দি খাওয়াই, আবার আজার আলের লোকে বসে গুল্লা খেলাই, আর মাথা খারাপ আয় খাই কাঁচা আন্ডা, আয় কামড় দি সিন্দাই খামসাই সোলাই বোলাই উষ্টা মারিয়ে ঘরে হুতাই। কবি আয় চির ভারুয়া, তারা নয় আসি। ধন্যবাদ। এটা শুধু প্রথমে বলে দিচ্ছি, এটা জাস্ট মজার জন্য করা, এটা সম্পূর্ণ আমাদের প্রিয় কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুলের প্রতি সম্মান রেখে। আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে হয়, যে আসার পর থেকেই রাস্তা দিয়ে যখন আসছিলাম, তখন লোকজন আমার দেখে বলতেছিল, হেঁটে যখন আসতেছি তখন কিছু দূর পর একজন লোক জিজ্ঞেস করে, ভাই আপনি মিরাক্কেল করতেন না, আপনার নাম আরমান না? তখন আমি জি ভাই করতাম, কিন্তু এখন ভালো হয়ে গেছি। তো সবাই প্রায় জিজ্ঞেস করে যে মিরাক্কেল করাকালীন ইন্ডিয়ার কোনো স্মৃতি আমার মনে আছে কিনা, এই ধরনের কোনো স্মৃতি বলা যাবে কিনা। তো তাদের উদ্দেশ্যে বলি যে ইন্ডিয়াতে মেয়েরা খুব ছোট ছোট জামা কাপড় পরে রাস্তায় বাইর হয়, দেখতে খুব খারাপ লাগে। তো এক মহিলা একটা মেয়েরে বলতেছে যে, এই মাইয়া তুমি যে এত ছোট ছোট জামা কাপড় পরে রাস্তায় বাইর হয়েছো, তোমার মা তোমারে কিছু বলে না? বলে মাথা খারাপ, আম্মা যদি টের পায় আমি আম্মার ড্রেস পরে বাইরেছি তাহলে খবর আছে। তো ওখানকার মেয়েরা মুখের মধ্যে প্রচন্ড ফেস পাউডার মাখে, আর এই ফেস পাউডারের পরিমাণ এত বেশি, মুখের মধ্যে অনায়াসে ক্যারামবোর্ড খেলা যাবে। আরেকটা ঘটনা আমি শেয়ার করি, কলকাতার রাস্তায় ওখানে যে সিটি বাসগুলো চলে, তো সেই সিটি বাসে প্রচন্ড ভিড় হয়, আর ওই ভিড়ের মধ্যে ছেলে মেয়ে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাতায়াত করে। তো এই ভিড়ের মধ্যে কোনো যদি তরুণী মেয়ে থাকে, তার খুব সমস্যা হয়, কেউ এ সিমটা মারে ও সিমটা মারে, বিভিন্নভাবে তার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে। তো এই দেখে বৃদ্ধ লোক বসা ছিল, তো বৃদ্ধ বলতেছে, মারে তোমার যদি কোনো সমস্যা না হয় তুমি আমার কোলে বসে যাইতে পারো। তো মেয়ে চিন্তা করতেছে, এতগুলা লোকের সিমটা খাওয়া আসছে, বুড়ার কোলে বসে যাওয়াটা মনে হয় বেটার। বসে গেছে, 5 মিনিট যাইতে না যাইতে বুড়া বলতেছে, মা গো তুমি বরং দাঁড়াইয়াই যাও। কেন? না, নিজের যত বুড়া আমি ভাবছিলাম এখন থেকে তত বুড়া না। আচ্ছা, এক ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ো, আপনাদের মধ্যে এক ছেলে একটা বাড়িতে টিউশনি করতে গেছে। তো টিউশনি যে ছেলেটাকে পড়ায়, সেই ছেলেটা ইলেকট্রিসিটি বলতে পারে না, বলে ইলেকট্রিসিটি।
বলে বাবা বলো আমার মতো বলো ইলেকট্রিসিটি, বলে যে স্যার ইলেকট্রিসিটি। তো প্রচন্ড মাথা খারাপ, বাবা যখন বাড়িতে আসছে বলে যে আপনার ছেলের খুবই সমস্যা, আমি যতবারই ইলেকট্রিসিটি ভরাই সে ইলেকট্রিসিটি ভরে। তো বাবা বলতেছে কি করবেন স্যার, ছেলের ক্যাপাসিটি একটু কম। এরপর এই সমস্যা নিয়ে ওই বাড়ির দাদিকে গিয়ে বলতেছে আপনাদের বাড়িতে কি সবার সমস্যা, বাবা ছেলে দুজনই একই রকম? তো দাদি বলতেছে কি করবেন স্যার, সবগুলোকে আপনার মতো পার্টি রেস্টুরেন্ট নাকি। আচ্ছা, আমরা একটা জিনিস, আমরা যে যেমন, আমরা আমাদের প্রত্যেকটা বিষয়কে তেমন ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি নাকি? তো এই